ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তান গুরুতর সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ভারতের সীমান্তবর্তী হামলাকে তিনি সরাসরি যুদ্ধের কাজ হিসেবে উল্লেখ করেন। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে ভারতের আকাশপথ ব্যবহার করে চালানো সমন্বিত হামলার ফলে এই অঞ্চলে উত্তেজনার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি আরও বলেন, অতীতে এই অঞ্চল পারমাণবিক হুমকির মুখোমুখি হয়েছে এবং আমরা আবারও সেই ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছি। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, ভারতের হামলায় অন্তত 6টি লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে, যার মধ্যে মসজিদ এবং একটি অবকাঠামো প্রকল্পও রয়েছে। এই হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত এবং 71 জন আহত হয়েছেন। অন্যদিকে ভারত দাবি করেছে তারা মোট 9টি স্থানে হামলা চালিয়েছে এবং নিহত 70 জনই সন্ত্রাসী। ভারতীয় সামরিক সূত্রের মতে বেসামরিক কোনো স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় যে রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা নিরস্ত্র নাগরিকদের হত্যা করে তারা কখনোই শক্তিশালী হতে পারে না। পাকিস্তান জানে কিভাবে তার সীমান্ত জনগণকে রক্ষা করতে হয়। শেহবাজ দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষায়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সেনারা শত্রুকে নতজানু করেছে। আমাদের বিমানগুলো আকাশে এমন ভয়াবহ ঝড় তুলেছিল যে শত্রুপক্ষ হতভম্ব হয়ে পড়ে। ভারতের যে 5টি যুদ্ধবিমান তাদের গর্ব ছিল, সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ভারতের আক্রমণে এখন পর্যন্ত 26 জন নিরীহ বেসামরিক মানুষ নিহত এবং 46 জন আহত হয়েছেন। আমরা 7 বছরের ছোট্ট ইরতাজা আব্বাসের জানাজা পড়েছি, যিনি এ হামলার শিকার। শেষে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেহবাজ বলেন, তারা হয়তো ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে এটা সেই জাতি যারা নিজেদের স্বাধীনতা ও সম্মানের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়। এই হামলার লক্ষ্য ছিল আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের সীমান্তবর্তী কয়েকটি কৌশলগত অঞ্চল। হামলার পরপরই পাকিস্তান দাবি করে তারা রাফাল সহ 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই সূত্র ধরেই আলোচনায় উঠে আসে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত চীনা প্রযুক্তির HQ-9 মিসাইল সিস্টেম। HQ-9 হলো একটি দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, যা মূলত রাশিয়ার S-300 প্রযুক্তির ভিত্তিতে চীন তৈরি করেছে। পাকিস্তান এ প্রযুক্তি গ্রহণ করে তাদের আকাশ প্রতিরক্ষাকে আধুনিক করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে অপারেশন সিন্দুরের সময়। যদিও এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ভারত দাবি করেছে এই সিস্টেম পাকিস্তানের জন্য তেমন কার্যকর হয়নি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে ট্রোলও করা হয়েছে। চীন বন্ধু বটে, কিন্তু ঠকিয়েছে বলে কটাক্ষ ছুড়ছে অনেক ভারতীয় ব্যবহারকারী। HQ-9 ব্যবস্থাটি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। একটি ইউনিটে 6টি বা তার বেশি মোবাইল ট্রাক থাকে, প্রতিটিতে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 2 টন এবং দৈর্ঘ্য 6.8 মিটার। এই মিসাইলগুলো ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে সক্ষম। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইল ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম এই সিস্টেমে রয়েছে শক্তিশালী মাল্টিফাংশন রাডার। এটি 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একসঙ্গে 100টি লক্ষ্যবস্তুতে ট্র্যাক এবং 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তির উন্নয়ন শুরু হয় 1980-র দশকে এবং প্রথমবার এটি জনসম্মুখে আনা হয় 2009 সালে চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং রাশিয়ার S-300 এর অনুকরণে নির্মিত। ভারত যদি পাকিস্তানের দাবি অর্থাৎ 5টি যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা অস্বীকার করে, তবে এই সিস্টেমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ থাকে। অন্যদিকে যদি পাকিস্তানের দাবি সত্য হয়, তবে বলা যায় HQ-9 কার্যকরভাবেই ব্যবহৃত হয়েছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে মঙ্গলবার রাতে যে ডগফাইট বা আকাশযুদ্ধ সংঘটিত হয়েছে তাকে আধুনিক ইতিহাসে অন্যতম দীর্ঘ ও জটিল সংঘর্ষ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তার ভাষায় এই সংঘর্ষ চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। এতে দুই দেশের যুদ্ধবিমান একে অপরকে লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে, কখনো কখনো 160 কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকেও। তিনি জানান, পাকিস্তানের বিমান বাহিনীর প্রতিক্রিয়া হিসেবে ব্যাপকভাবে প্রস্তুত ছিল এবং মোট 125টি যুদ্ধবিমান পাল্টা আক্রমণে অংশ নেয়। এসব বিমান পাকিস্তানের আকাশসীমা থেকে অভিযান চালায় এবং ভারতের বিমানগুলোকে তাদের নিজস্ব সীমার মধ্যেই থাকতে দেখা যায়। এই হিসেব নিকেশ করে নেওয়া কৌশল প্রমাণ করে দুই দেশে পূর্ণমাত্রায় যুদ্ধ এড়িয়ে কৌশলগত সীমাবদ্ধতার মধ্যে থেকে শক্তি প্রদর্শন করতে চেয়েছে। ডগ ফাইট চলাকালীন পাকিস্তান থেকে দাবি করা হয় যে তারা ভারতের 3টি রাফাল, একটি সু-30 MKI, একটি MiG-29 এবং একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়নি, তারা মাত্র 3টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। পাকিস্তানের পক্ষ থেকে আরো বলা হয়, ভারতের যুদ্ধ বিমানগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একাধিকবার চেষ্টা করে, তবে পাকিস্তানি বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট আগে থেকেই সতর্ক ছিল। তারা সম্ভাব্য হামলাস্থলের আশপাশে অবস্থানরত সাধারণ মানুষকে আগেই সরিয়ে নেওয়ার চেষ্টা করে, যার ফলে প্রাণহানির পরিমাণ তুলনামূলকভাবে কম রাখতে সক্ষম হয়। এই যুদ্ধের সঙ্গে তুলনা করে পাকিস্তানের কর্মকর্তা 2019 সালের আরেকটি উল্লেখযোগ্য ডগ ফাইটের কথা স্মরণ করিয়ে দেন। সে সময় পাকিস্তান একটি ভারতীয় MiG-21 যুদ্ধবিমান গুলি করে নামায় এবং পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে। পরে তাকে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি দেওয়া হয়। তবে এবার এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষেই সচেতন ছিল এবং সরাসরি সীমান্ত অতিক্রমের অনুমতি কোনো পাইলটকে দেওয়া হয়নি। সার্বিকভাবে এই সংঘর্ষ একদিকে যেমন দুই দেশের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক কৌশলের উচ্চ মাত্রার প্রতিফলন ঘটায়, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উত্তেজনার প্রভাব ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়া ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ফলে পরবর্তী পদক্ষেপে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ এশিয়ার আকাশে যেন হঠাৎই বাজ পড়েছে। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে চীনা প্রযুক্তির জেট-10C যুদ্ধবিমান মাঠের মোড় ঘুরিয়ে দিয়েছে। পাকিস্তানের শীর্ষ সামরিক সূত্র জানিয়েছে, বুধবার ভোরে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। বিস্ময়ের ব্যাপার, 3টি ছিল ভারতীয় বাহিনীর সবচেয়ে গর্বের নাম, ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাফায়েল জেট। এই অভিযানে প্রধান ভূমিকা পালন করে জেট-10C, পাকিস্তানের হাতে সদ্য যোগ হওয়া চীনা মাল্টিরোল ফাইটার। পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, আমরা চাইলে আরও 10টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা দায়িত্বশীলতা ও সংযমের উদাহরণ দিয়েছি। জেট-10C হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট চীনা যুদ্ধবিমান, সজ্জিত অত্যাধুনিক AESA রাডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ক্ষমতা। এটি একই সঙ্গে আকাশ ও ভূমিতে টার্গেট হিট করতে সক্ষম। ভারতীয় রাফায়েলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে টিকবে কিনা তা নিয়ে এতদিন বিতর্ক চলছিল, কিন্তু এবার বাস্তব ময়দানে এর জবাব দিয়েছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যুক্ত করেছে। এটি শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, বরং পশ্চিমা সামরিক প্রযুক্তি বনাম চীনা প্রযুক্তির এক সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে, যেখানে দেখা গেল পশ্চিমের কোটি কোটি ডলারের রাফায়েল জেটও টিকল না চীনা প্রযুক্তির সামনে। এক মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএনকে বলেন, যদি সত্যি রাফায়েল ধ্বংস হয়ে থাকে তবে এটি ভারতের জন্যই নয়, বরং গোটা পশ্চিমা সামরিক ব্যবস্থার জন্য একটা সতর্কবার্তা। চীন এখন শুধু কপি করে না, চীনের তৈরি অস্ত্র এখন বাস্তব যুদ্ধে কার্যকর। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন ও প্রতিরক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। পাকিস্তানের এ বিজয়কে অনেকে দক্ষিণ এশিয়ায় চীন সমর্থিত একটি নতুন সামরিক যুগের সূচনা বলে অভিহিত করেছেন। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল এক বন্দুকধারীর হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার দায় পাকিস্তানের উপর চাপানোর পর থেকেই ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। এর জের ধরেই পরিস্থিতি পৌঁছায় নতুন এক সামরিক সংঘাতে। এই উত্তেজনার মধ্যেই ফ্রান্সের 630 বিলিয়ন রুপির চুক্তিতে নতুন করে 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2030 সালের মধ্যে বিমানগুলো সরবরাহ সম্পন্ন হবে
এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রান্স ও ভারতে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে ভারত সরকার। কিন্তু এক সপ্তাহ পরেই ঘটে এক নাটকীয় মোড়। ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার পাল্টা জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। তার মধ্যে 3টি ছিল অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। পাকিস্তানের দাবি, তারা সফলভাবে ভারতের বিমান হামলা প্রতিহত করেছে এবং আকাশপথে আধিপত্যের প্রমাণ রেখেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রাফায়েল যুদ্ধবিমানের কার্যকারিতা ও দাম নিয়ে। ভারতের বিমান বাহিনীর বহরে আগেই 36টি রাফায়েল ছিল। সেই সঙ্গে রয়েছে রাশিয়ান MiG-29 জেট, যা নৌবাহিনী পরিচালনা করে। কিন্তু পাকিস্তানের পাল্টা হামলায় একটি MiG-29ও ভূপাতিত হয়েছে। রাফায়েল যুদ্ধবিমানটি ফ্রান্সের তৈরি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এটি শত্রুর রাডার জ্যাম করতে পারে, হুমকি শনাক্ত করতে পারে এবং ভূমি ও আকাশ থেকে চালানো ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। ইউরেশিয়ান টাইমস জানিয়েছে, এর অত্যাধুনিক রাডার ও সেন্সর সিস্টেম 145 কিলোমিটার পর্যন্ত 40টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং সেগুলোতে আঘাত হানতে সক্ষম। তবে একটি রাফায়েলের বর্তমান মূল্য প্রায় 24 বিলিয়ন রুপি, যা এত বিপুল বিনিয়োগ সত্ত্বেও বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। বিশ্লেষকদের মতে, ভারতের মূল উদ্দেশ্য ছিল এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আকাশপথে আধিপত্য বিস্তার। কিন্তু পাকিস্তানের পাল্টা জবাবে রাফায়েল ভূপাতিত হওয়ায় সেই আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। যেহেতু চুক্তিটি সদ্যই হয়েছে, তাই ভারত সরকার নতুন করে এই চুক্তির যৌক্তিকতা ও কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে বাধ্য হতে পারে, এমনটাই মনে করছেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা।